মুভির একদম শুরুতেই আমরা দেখতে পাই গ্রামের কয়েকজন ছোট ছেলে মাঠে খেলতে যাচ্ছে। তাদের মধ্যে ছিল আবদি আর তার বন্ধু। তারা অনেকক্ষণ ধরে খেলতে থাকে। তারা খেলায় এতটাই মগ্ন ছিল যে তারা বুঝতেই পারে না কখন চারপাশ অন্ধকার নেমে এসেছে। এরপর সবাই বাড়ির পথে ফিরলেও আবদি আর তার বন্ধু তখনও খেলতে থাকে। খেলতে খেলতে হঠাৎ তাদের বলটা দূরের ঝোপে গিয়ে পড়ে। এরপর বলটা আনতে তারা দুজনে মাঠের গভীরে ঢুকে পড়ে আর বলটা খুঁজতে থাকে, কিন্তু বলটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক তখনই ছেলে দুইটা দেখতে পায় অদ্ভুত দেখতে একটা মেয়ে তাদের সেই বলটা হাতে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। এটা দেখে আব্দুর বন্ধু আব্দুর বারণ করা সত্ত্বেও মেয়েটার পিছু নেয়। আবদি তাকে আটকানোর জন্য পিছু নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আবদি কিছু দূর গিয়ে দেখতে পায় সেই অদ্ভুত মেয়েটি পাথর দিয়ে তার বন্ধুর মাথা থেতলে দিয়ে মেরে ফেলেছে। সাল তখন 3066 খ্রিস্টাব্দ। সেই সময় পৃথিবী কাঁপিয়ে বেড়াতো এক ভয়ঙ্কর যোদ্ধা। তার নাম নমরুদ। ক্ষমতার নেশায় অন্ধ এই মানুষটি বিশ্বাস করত তার সেনাবাহিনীর শক্তিতেই একদিন পুরো দুনিয়া তার পায়ের নিচে নত হবে। এই স্বপ্ন বাস্তব করতে সে টানা 7 বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যায়। শহর ধ্বংস হয়, সভ্যতা ভেঙে পড়ে, আর আকাশ ভরে ওঠে যুদ্ধের ধোঁয়ায়। কিন্তু এত সব ধ্বংসের পরও ভাগ্য শেষ পর্যন্ত নমরুদের বিপক্ষেই দাঁড়ায়। দীর্ঘ যুদ্ধের শেষে সে ভয়াবহভাবে পরাজিত হয়। পরাজয়ের নির্মম শাস্তি হিসেবে নমরুদ এবং তার অবশিষ্ট সৈন্যদের নিক্ষেপ করা হয় এক অভিশপ্ত পবিত্র মরুভূমিতে, যেখানে সূর্যের আগুনে বাতাস পর্যন্ত জ্বলে ওঠে। সেখানে নেই খাবার, নেই পানি, নেই কোনো আশ্রয়। অসহনীয় তাপ আর অনাহারে একে একে তার সব যোদ্ধা মৃত্যুর কোলে ঢলে পড়ে। শেষ পর্যন্ত বেঁচে থাকে শুধু একজন, নমরুদ নিজে। নিঃসঙ্গ সেই মরুভূমিতে দাঁড়িয়ে মৃত্যুর মুখোমুখি হয়ে সে আকাশের দিকে চিৎকার করে ডাকে মিশরের মৃত্যুর দেবতা লক্ষণকে। কাঁপা কণ্ঠে সে প্রতিজ্ঞা করে, যদি দেবতা তার যোদ্ধাদের আবার জীবিত করে দেন এবং তার শত্রুদের সম্পূর্ণ ধ্বংস করার শক্তি দেন, তবে বিনিময়ে সে নিজের জীবন দেবতার হাতে সমর্পণ করবে। তার আর্তনাদ শোনা যায়। মরুভূমির বাতাস হঠাৎ থমকে যায়, আর ঠিক সেই মুহূর্তেই নমরুদের সামনে আবির্ভূত হন মৃত্যুর দেবতা লক্ষণ। মৃত্যু দেবতা লক্ষণ তখন অন্ধকার জগতের দ্বার খুলে দেন। সেই অজানা অতল থেকে উঠে আসে এক ভয়ঙ্কর, নিষ্ঠুর ও অবিনাশী সেনাবাহিনী। কালো ধোঁয়া আর মৃত্যুর গন্ধে ভরা সেই সৈন্যদের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় নমরুদের হাতে। মৃত্যু দেবতার অশুভ শক্তিতে ভর করে নমরুদ আবার যুদ্ধে নামে। এবার তার আঘাত অপ্রতিরোধ্য। তার সেনারা নির্দয়। একের পর এক তার সব শত্রু ধ্বংস হয়ে যায়। শহর, দুর্গ, সভ্যতা কিছুই আর অবশিষ্ট থাকে না। অবশেষে নমরুদ জয়ী হয়, কিন্তু বিজয়ের উল্লাস দীর্ঘস্থায়ী হয় না। প্রতিশ্রুতি অনুযায়ী মৃত্যুদেবতা লক্ষণ ফিরে আসেন এবং বিজয়ের মুহূর্তে নমরুদের আত্মা নিজের সঙ্গে নিয়ে চলে যান। সেই সময় নমরুদের হাত থেকে একটি রহস্যময় ব্রেসলেট মাটিতে পড়ে যায়। অন্ধকার জগৎ থেকে উঠে আসা সেই সেনাবাহিনীগুলো ধীরে ধীরে মিলিয়ে যায় মরুভূমির চিরন্তন অন্ধকারে, যেন তারা কোনোদিন অস্তিত্বই রাখেনি। এরপর কেটে যায় 5000 বছর। সময় এসে দাঁড়ায় 1933 সালে। এবার গল্পে প্রবেশ করে রিক আর ইভেলিন। তারা এখন স্বামী স্ত্রী, আর তাদের একটি ছেলে আছে, তার নাম অ্যালক্স। তারা বসবাস করছে ঠিক সেই জায়গাতেই যেখানে প্রায় 5000 বছর আগে নমরুদ তার শেষ যুদ্ধ করেছিল। সেই ভূমিতে পা রাখার সঙ্গে সঙ্গে ইভেলিনের মনে অদ্ভুত এক শিহরণ জাগে। তার মনে হতে থাকে এই জায়গাটা সে আগেও দেখেছে, কিন্তু কবে, কোথায়? সামনে এগোতেই তারা আবিষ্কার করে একটি গোপন দরজা, যা বালু আর সময়ের নিচে লুকিয়েছিল। কৌতূহল দমাতে না পেরে তারা দরজাটি খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে রাখা ছিল একটি প্রাচীন বাক্স। বাক্সটি খুলতেই তাদের চোখ স্থির হয়ে যায়। সেখানে ছিল নমরুদের সেই অভিশপ্ত ব্রেসলেট, যেটির সঙ্গে জড়িয়েছিল মৃত্যুর দেবতা, অন্ধকার জগৎ আর এমন এক অভিশাপ যা এখনও ঘুমিয়ে আছে, জেগে ওঠার অপেক্ষায়। হঠাৎ সমুদ্র ভয়ঙ্করভাবে অশান্ত হয়ে ওঠে। বিশাল বিশাল ঢেউ জাহাজের দিকে ধেয়ে আসে। দৃশ্যটি দেখে ক্যাপ্টেন ও তার সহকারী ভয় পেয়ে যায়।
কারণ তারা বুঝতে পারছিল না সমুদ্রের নিচে আসলে কি ঘটছে। এর কিছুক্ষণের মধ্যেই বিশাল এক অ্যানাকন্ডা সাপ পানির নিচ থেকে উঠে এসে আবার পানির নিচে গিয়ে জাহাজে সজোরে আঘাত হানে এবং সঙ্গে সঙ্গে জাহাজটি ডুবে যেতে থাকে। আসলে এই জাহাজে করে কিছু মানুষ সমুদ্র ভ্রমণে এসেছিল। সবাই বিশাল বিশাল ডলফিন দেখে আনন্দ পাচ্ছিল, কিন্তু সেই ডলফিনের পাশে এক বিশাল অ্যানাকন্ডা সাপ জাহাজের দিকে এগিয়ে আসছিল ভয়ঙ্কর রূপে। আনন্দ করছিল সেই জাহাজেই ড্যানি তার মেয়ে ওহানকে নিয়ে ছুটিতে বেড়াতে এসেছিল। আর সেই সময়ই ঘটনাটা ঘটে। তো লোকজন প্রাণ বাঁচাতে চিৎকার করলেও গভীর সমুদ্রে সাহায্য করার কেউ ছিল না। এরপর দৃশ্য বদলায়। ড্যানিকে সমুদ্রের ধারে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। একসময় চোখ খুলেই ড্যানি দেখে চারপাশে অনেকেই অজ্ঞান, কেউ কেউ মারা গেছে। কিন্তু নিজের মেয়েকে কোথাও দেখতে না পেয়ে ড্যানি ভেঙে পড়ে। কিন্তু হঠাৎ পাথরের অন্য পাশে ওহান সহ আরও কয়েকজনকে দেখা যায়। ড্যানি মেয়েকে আনতে যাওয়ার আগেই সেই বিশাল দানব সাপটি আবার তাদের দিকে এগিয়ে আসে এবং অ্যানাকন্ডা সাপটি তার লেজ দিয়ে সমস্ত মানুষদের আকাশে ছুঁড়ে মারতে থাকে এবং একের পর এক মানুষকে গিলে ফেলে। সে বলল, এই ক্ষমতা ব্যবহার করো বিশেষ কিছুর জন্য, এমন কিছুর জন্য যা সত্যিই গুরুত্বপূর্ণ। এখন টিম ভাবল, আমি প্রথমে এই ক্ষমতা ব্যবহার করব ভালোবাসা খুঁজে পেতে। কিছুক্ষণ পর টিম বছরের পর বছর কেটে গেল, কিন্তু টিমের জীবনে কোনো মেয়ে আসেনি। একদিন সে তার এক বন্ধুর সাথে একটি রেস্তোরাঁয় গেল এবং সেখানে মেরির সাথে দেখা করল। তারা দুজনেই কিছুক্ষণ কথা বলতে থাকল। কথোপকথন আরও গভীর হতে লাগল। টিম তাকে তার নাম জিজ্ঞাসা করল। সে নম্বরটা নিল। নম্বরটা দেওয়ার সময় মেরি বলল, আমি আশা করি আবার দেখা হবে। টিম সেই রাতে খুব খুশি ছিল। বাড়ি ফিরে সে দেখতে পেল হ্যারির মেজাজ খুব খারাপ। সে তাকে বলল যে আজ তার একটা নাটক আছে, কিন্তু একজন অভিনেতা। টিম বুঝতে পারল, যদিও সে অতীত পরিবর্তন করে মেরিকে সেই মুহূর্তে পায়নি, কিন্তু তাদের মধ্যকার সেই কানেকশন সময়কেও হার মানিয়েছে। মেরি তার বর্তমান সম্পর্কের ইতি টেনে টিমের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। টিম জানালার বাইরে তাকিয়ে দেখল কাকার নাটকের পোস্টার বাতাসে উঠছে। নাটকটি সফল হয়েছে। সে মনে মনে ভাবল, সব হারানো মানেই শেষ নয়, মাঝে মাঝে নতুন করে শুরু করার জন্য একটু পথ হারানো প্রয়োজন। নায়ক বুঝতে পারে এই অভিশাপ শেষ করতে হলে গুপ্তধনসহ পাহাড়টি ধ্বংস করতে হবে। কিন্তু ধ্বংস করার চাবিকাঠি হল সেই সাদা দানবটির হৃৎপিণ্ড। চরম মুহূর্ত। দানবটি নিজেই নায়িকার তলোয়ারের সামনে এসে দাঁড়ায়। সে মুক্তি চায়। নায়িকা চোখের জলে তাকে মুক্তি দেয়। একটি বিশাল বিস্ফোরণে ভিলেনরা ধ্বংস হয়ে যায় আর নায়িকা জঙ্গল থেকে বেরিয়ে আসে।